সূর্যপুর নামের এক শান্ত গ্রাম। সেই গ্রামের সবচেয়ে বড় চালাক দুই ভাই হলো ভুবন আর লোকেশ। আর তাদের সবচেয়ে ছোট ভাই হলো বিপিন। বিপিন এতটাই সোজা আর সরল যে গ্রামের মানুষ তাকে বোকানাথ বলেও ডাকে। বাবা মারা যাওয়ার পর আজ তাদের বাড়িতে বিরাট পঞ্চায়েত বসেছে সম্পত্তির ভাগ করার জন্য। বাবার ছায়া হারিয়ে গেছে, ঘরের আলো নিভে যায়, আপন মানুষ দূরে সরে, মনটা শুধু কাঁদে হায়। গ্রামের বড় মশাই, আমাদের মাথার ছাদ, আমাদের বাবা তো আমাদের ফাঁকি দিয়ে ভবলীলা সাঙ্গ করে চলে গেলেন, কিন্তু আমি তো বড় ভাই। বাবার অবর্তমানে আমি তো ওদের বাবা। ছোট ভাইগুলোকে আমি বুকের পাঁজরের মতো আগলে রাখতে চাই। ও দাদা, তুমি অমন করে কাঁদলে আমারও যে কলজে পেটে কান্না পাচ্ছে গো। বর্দা, ব্যাস, তোমরা অমন করে কেঁদো না। তোমাদের চোখের জল দেখে আমার বুকটা যে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোমরা 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 যা বলবে আমি তাই শুনবো। তোমরা তোমরা তো আমার বাবার সমান, বলো। আহা, এমন ভাই আজকাল কলিযুগে দেখাই যায় না। তা ভুবন, তো বাবার রেখে যাওয়া এত বড় সম্পত্তিটা কিভাবে ভাগ করবি ভেবেছিস? আগে মোড়ল মশাই, আমি সারা রাত জেগে একটা নিখুঁত ফর্দ করেছি। আমাদের তো দুটো বড় চাষের জমি আছে। আমি আর লোকেশ দিনরাত ওই রোদের মধ্যে মাঠে গাধার মতো খাটি। তাই ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাটনির কাজটা আমরা দুই ভাই আমাদের কাঁধেই নিচ্ছি। জমি দুটো আমাদের। আর বিপিন তো সবার ছোট, ওর এত রোদে পুড়ে খাটনি করার কোনো দরকার নেই। তাই ওই জমি দুটোর চারধারে যে উঁচু মাটির বাঁধ আছে, ওই বাঁধ দুটো আমি আমার আদরের ভাই বিপিনকেই দিলাম। জমির বাঁধ? সে আবার কেমন ভাগ রে? রতন মোড়ল চোখ বড় বড় করে তাকায়, কিন্তু ভুবন তাকে চোখ টিপে ইশারা করে। আগে হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন সকাল ও সন্ধ্যাবেলা খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটাহাঁটি করলে শরীর খুব ভালো থাকে। বিপিন প্রতিদিন ওই জমির বাঁধের উপর দিয়ে মর্নিং ওয়াক করবে। আর স্বাস্থ্যই তো সব থেকে বড় সম্পদ, তাই না মোড়ল মশাই? ঘুষখোর রতন মোড়ল ব্যাপারটা বুঝতে পেরে ভুবনের কাছ থেকে কিছু টাকা আদায় করার জন্য অন্যায় হচ্ছে জেনেও প্রতিবাদ না করে মুচকি মুচকি হাসতে থাকে। বাহ বর্দা, বাহ, তুমি আমার স্বাস্থ্যের কত চিন্তা করো। সত্যি, শরীর ভালো থাকলে তবেই তো কাজ করব। আমি শুধু এই আলের উপর দিয়ে হাঁটবো, ঠিক আছে? আমার একদম মঞ্জুর। এবার আসি আমাদের বাড়ির পেছনের ওই প্রাচীন কাঁঠাল গাছের কথায়। মোড়ল মশাই, ওই গাছটার বয়স কেউ জানে না। অনেকে বলে রাতে নাকি ওই গাছে নীল আলো জ্বলে, পেতনি থাকে। হ্যাঁ 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 দাদা, আমি তো ভয়ে ওই গাছের কাছে যাই না। তবে গাছের কাঁঠালগুলো কিন্তু বড্ড মিষ্টি, একেবারে ক্ষীরের মতো। তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। গাছে দুটো বড় ডাল আছে, ওই ডাল দুটো থেকে কাঁঠাল পাড়ার ঝুঁকি আমি আর লোকেশ নেব। বিপিনকে আমরা পেতনির বিপদে ফেলতে চাই না। বিপিনের ভাগে থাকবে গাছের শেকড়, ওগুলো তো মাটির তলায় নিশ্চিন্তে থাকে। শেকড় দিয়ে ও আরাম করে দাঁতন করতে পারবে।
ওর দাঁতগুলো ঝকঝকে থাকবে। ও মা, তোমরা কত মহান গো, আমার দাঁতের যত্ন নেওয়ার কথাও ভেবেছো। আমার এটাও মঞ্জুর। বিপিনের স্ত্রী পার্বতী এতক্ষণ দরজার আড়ালে ছিল, কিন্তু এই রকম অন্যায় সহ্য করতে না পেরে রেগে বোম হয়ে হন হন করে বেরিয়ে আসে। ওরে আমার অতি চালাক স্বামী রে, বলি মাথায় কি এতটুকু ঘিলু আছে নাকি সব গোবর পোড়া? ওরা তোমাকে জমি দিল না, দিল জমির ধার। গাছ দিল না, দিল গাছের শিকড়। আর তুমি এখানে দাঁড়িয়ে 32টা দাঁত বের করে হাসছো। এই ছোট বউ, তুমি বড়দের পঞ্চায়েতের মাঝে কথা বলবে না। বিপিন, তোর বউকে সামলা। মেয়ে মানুষের এত কথা কিসের? তুমি একদম চুপ করো পার্বতী। বড় দাদা আমার ভালোর জন্যই সব করছে। তুমি লেখাপড়া জানো না, তুমি এইসব আইনি ব্যাপারে কি বোঝো? এবার বাড়ির ভাগ। এই বাড়ির 4টে বড় বড় ঘর, 2টো আমার, 2টো লোকেশের। আর বিপিনকে আমরা পুরো বাড়ির চারপাশের দেওয়ালগুলো দিলাম। ও দেওয়াল পাহারা দেবে, কেউ যাতে আমাদের বাড়িতে ঢুকতে না পারে। ঘরের ভেতর থেকে ভুবন একটা পুরনো ধুলো মাখা জং ধরা লোহার বাক্স নিয়ে এসে সবার সামনে রাখে। মোড়ল মশাই, আর এই জং ধরা লোহার বাক্সটা বাবা আমাদের জন্য রেখে গেছেন। মৃত্যুর আগে বাবা বলেছিলেন এর ভেতর নাকি আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে। চলুন দেখা যাক এর ভেতরে কি সম্পদ আছে। আমি তাই আপনার সামনেই এটি খুলতে চাই। ভুবন একটা পাথর দিয়ে ঠুকে বাক্সের তালাটা ভাঙে, তারপর বাক্সটা উপর করে মাটিতে ঢালে। এক রাশ চকচকে সোনার মোহর এবং রূপোর টাকা ঝনঝন করে মাটিতে পড়ে। আর সেই টাকার স্তূপের একপাশে ছিটকে পড়ে এক অদ্ভুত ধরনের নীলাভ রঙের পাথর। পাথরটার গায়ে অচেনা প্রাচীন ভাষায় কি যেন খোদাই করা রয়েছে। বাপরে বাপ, এত সোনা! কিন্তু দাদা, এই নীল রঙের পাথরটা আবার কি? কেমন একটা ভুতুড়ে দেখতে। এটা ধরলে আবার হাত পচে ঘা হবে না তো? শোন বিপিন, এই চকচকে টাকাগুলো দিয়ে আমি আর লোকেশ এই চরম অভাবের সংসারটা কোনো মতে টেনে নিয়ে যাব। অনেক কষ্ট হবে আমাদের, তবু করব। আর তুই তো ছোটবেলা থেকেই পুরনো জিনিসপত্র, পুরাতত্ত্ব ভালোবাসিস। ওই পুরনো নীলাভ নকশা করা পাথরটা তুই দে। কে জানে এই পাথরের ভেতরে হয়তো কোনো গুপ্তধন লুকিয়ে আছে। হা 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 হা। ভুবন আর লোকেশ একে অপরের দিকে তাকিয়ে হো হো করে অট্টহাসি হাসে। বিপিন সাবধানে এগিয়ে গিয়ে মাটি থেকে নীলাভ পাথরটা হাতে তুলে নেয়। হাতে নেওয়া মাত্রই পাথরটা নীল আলোয় জ্বলে উঠেই আবার নিভে যায়। বিপিন অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। পার্বতী দাদাদের কুকীর্তি দেখে কপালে হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়ে। ভাগ বাটোয়ারা শেষ। চল ছোট ভাই, এবার ওই এক টুকরো পাথর নিয়ে এই বাড়ি থেকে বিদায় হ। আমরা ঘরগুলো একটু পরিষ্কার করব। সূর্য ডোবার সময় আকাশের আলো ধীরে ধীরে কমছে। বিপিন আর পার্বতীকে বাড়ি থেকে আক্ষরিক অর্থে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বিপিন এক হাতে ওই নীলাভ রঙের অদ্ভুত পাথরটিকে একটা ছেঁড়া কাপড়ের পুটুলির ভেতর পুড়ে কাঁধের ওপর চাপিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলো। পার্বতীর চোখে জল, কিন্তু মুখে প্রচন্ড রাগ নিয়ে বিপিনের উপর বিরক্তি প্রকাশ করতে করতে হাঁটতে লাগলো। আপন বলে যাদের চেয়েছি তারাই দিল আঘাত, হাসির আড়ালে লুকিয়েছিল বিশ্বাস ঘাতক রাত। দিয়েছিলে না দাদাদের খুব ভক্তি?
বড়দা আমার বাবার মতো, মেজদা আমার পিসের মতো, দেখলে তো তার ফল। এবার ওই দেওয়ালটা মাথায় করে আর ওই অদ্ভুত পাথরটাকে চুষতে চুষতে রাস্তা দিয়ে হাঁটো। আজ রাতে কি জঙ্গল থেকে শিয়াল ধরে এনে রেঁধে খাবে? হ্যাঁ, আহা পার্বতী, তুমি বুঝতে পারছো না, ওরা আমার বড় দাদা। তুমি বলো আমি ওদের মুখের উপর কিভাবে তর্ক করতাম? আর এই পাথরটিকে দেখো, কেমন অদ্ভুত দেখতে। সন্ধ্যায় অন্ধকার নামার পর থেকে মনে হচ্ছে যেন ভেতর থেকে অল্প অল্প করে জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাথরটাকে দিয়ে এখন জোনাকি পোকা ধরো গিয়ে। খিদে পেলে ওই নীল পাথরটাকে নুন মাখিয়ে গিলে খেও। ওগো ভগবান, আমি যে কার পাল্লায় পড়েছি, আমার পোড়া কপাল। দুজনে এসে আশ্রয় নিলেও গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা কুঁড়ে ঘরে। মেঝেতে ধুলো আর শুকনো পাতা। পার্বতী খিদের জ্বালায় আর রাগে কাঁদতে কাঁদতে এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। কিন্তু বিপিনের চোখে ঘুম নেই। বড় দাদা এত নিষ্ঠুর কি করে হলো? আমি তো ওদের নিজের বাবার মতোই ভক্তি করতাম বলো। বিপিন মন খারাপ করে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে একা একা হাঁটতে লাগলো। জঙ্গলটা বেশ অন্ধকার ও ছমছমে। বড় বড় গাছের ডালপালা যেন ভূতের হাতের মতো ঝুলে আছে। বিপিন আনমনে হাঁটছে। হঠাৎ সে থমকে দাঁড়ায়। আরে, ওই পুরনো মরা গাছটার ভেতর থেকে ওটা কিসের নীল আলো বেরোচ্ছে? জোনাকি পোকার ঝাঁক নাকি? কিন্তু জোনাকি পোকার ঝাঁক তো একটানা নীল আলো দেয় না। বিপিন ধীরে ধীরে সেই বিশাল মৃত গাছটার কাছে যায়। গাছের গুড়িতে একটা বড় কোটর আছে। সেখান থেকে উজ্জ্বল নীল রশ্মি ঠিকরে বের হচ্ছে। বিপিন সাবধানে কোটরের ভেতর হাত ঢুকিয়ে একটা জিনিস বের করে আনে। এ তো অবিকল আমার বাবার বাক্সে পাওয়া সেই নীল পাথরটার মতোই দেখতে। একদম একদম একই রকম খোদাই করা নকশা। হ্যাঁ, বিপিন সেই পাথরটি নিয়ে বাড়ি ফিরে আসে। তার কুঁড়ে ঘরে এসে সে ছেঁড়া কাপড়ের পুঁটুলিটা খোলে এবং বাবার দেওয়া প্রথম পাথরটা বের করে। চাঁদের আলোতে দুটো পাথর পাশাপাশি রাখতেই পাথর দুটো থেকে একটা অদৃশ্য নীল রশ্মির তরঙ্গ তৈরি হয়। কিন্তু বিপিন সরল মানুষ, সে অতটা খেয়াল করে না বিষয়টা। ওগো, শুনছো? বলি, এই মাঝরাতে জঙ্গলে বাঘের হাতে গিয়ে কি নিজের প্রাণটা দেওয়ার শখ হয়েছে? আরে ভেতরে এসো, আর মন খারাপ করে শেয়ালের মতো বাইরে বসে থাকতে হবে না। বিপিন চমকে ওঠে এবং তাড়াতাড়ি নতুন পাওয়া পাথরটাও পুটলিতে ভরে কুঁড়ে ঘরে ফিরে আসে। সে পার্বতীকে নতুন পাথরের কথা কিছুই বলে না, পাছে সে অন্ধকারে জঙ্গলে যাওয়ার জন্য আরো বকাবকি করে তাকে। পরদিন সকালে বিপিন পাথর দুটো নিয়ে জমিদার বাড়িতে যায়। জমিদার মশাই, দাদারা আমাকে এই পুরনো নকশা করা পাথরটা দিয়েছে। শুনেছি পুরনো জিনিস দিলে নাকি টাকা পাওয়া যায়। এই যে দেখুন না, বউটা কাল থেকে না খেয়ে আছে। যদি 2 টাকা দেন। ওরে বাপ রে, বলি ও বোকানাথ, এগুলো কি তুই মাটি খুঁড়ে আনলি নাকি? এই বাতিল পাথরের টুকরো কে নেবে রে গাধা? এগুলো নিয়ে তুই হাডুডু খেলতে যা যা। হে ভগবান, আমি তো একদম বরবাদ হয়ে গেলাম।
তবে তোর বউটা না খেয়ে মরবে, এটা ভেবে আমার মায়া হচ্ছে। এক কাজ কর, কাল থেকে তুই আর তোর বউ আমার জমিতে মজুর খাট, দিনে 2 মুঠো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দেব। যা এখন কাজে যা। একে তো সারাদিন জমিদারের মাঠে অমানসিক খাটুনি খাটো, রাতে পেটে এক দানা খাবার নেই, আর এখন এই বৃষ্টি। তোমার ওই বাতিল জাদুর পাথরকে বলো না একটু খিচুড়ি আর ডিম ভাজার ব্যবস্থা করতে। হ্যাঁ, তুমি শুধু শুধু পাথরের উপর রাগ করছো পার্বতী। এই নাও তোমার পাথর, আজ এইগুলোকে আমি ভেঙেই ফেলবো। বিপিন পুটুলি থেকে 2টো নীল পাথর বের করে রাগের চোটে একে অপরের সাথে জোরে জোরে ঘষে দেয়। হঠাৎ চোখের পলকে নীল রঙের একটা বিশাল ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসে। পুড়ে ঘরের চাল পুড়ে ধোঁয়াটা আকাশে ওঠে এবং চোখের পলকে একটা বিশাল পেশি বহুল জিনে পরিণত হয়। 5000 বছর পর আমি মুক্ত। একটি পাথর ছিল মানুষের কাছে, অন্যটি ছিল প্রকৃতির বুকে লুকোনো। আজ দুটো মিলেছে। হুকুম করুন আমার আকা। ওরে বাপরে, এই তো দেখছি আজ তো একটা নীল রঙের দানব। পার্বতী, আমাকে বাঁচাও। তুমি কে বাপু? আর আর ওই একরত্তি পাথর থেকে ধোঁয়া হয়ে কিভাবে বের হলে? তোমার তো দেখি গ্যাস অম্বলের ভারী সমস্যা। আরে মালকিন, আমি হলাম এই জাদুকরি জোড়া নীল পাথরের জিন। যে এই দুটো পাথর একসাথে ঘষবে আমি তার গোলাম। বলুন আপনাদের কি চাই? সোনা দানা রাজ্য, নাকি ওই চালাক দাদাদের আছাড় মারার জন্য আমি প্রস্তুত। সত্যি বলছো? যা চাইবো তাই দেবে? আলবাদ দেব মালকিন, শুধু হুকুম করুন। তাহলে শোনো, পেটে ইঁদুর দৌড়চ্ছে, আগে এক বিশাল থালা গরম বাসমতি চালের বিরিয়ানি, কষা খাসির মাংস, আর শেষ পাতে হাঁড়ি ভর্তি রসগোল্লা ব্যবস্থা করো দেখি। আরে ভাঙা ঘরটাকে সারিয়ে দাও তো, বড্ড জল পড়ছে। জো হুকুম মালকিন। চোখের পলকে ভাঙা কুড়ে ঘরটা একটা সুন্দর সাজানো গোছানো রাজকীয় ঘরে পরিণত হয়। সামনে একটা বিশাল সোনার থালায় ধোঁয়া ওঠা বিরিয়ানি আর মাংস চলে আসে। বিপিনের চোখ তা দেখে তো ছানা বড়া হয়ে যায়। ওরে বাস, জিন দাদা, তুমি তো জাদুকর হে। এই মাংসটা তো মোরলের বাড়ির মাংসর চেয়েও নরম, দারুণ। আকা, এটা আমার সামান্য ব্যাপার। আমার কাছে আলাদিনের চেরাগের চিনের চেয়েও বেশি পাওয়ার আছে। আপনাদের দাদারা আপনাদের ঠকিয়েছে, তাই তো? দাঁড়ান, আমি আপনাদের এমন সম্পদ দেব যা দেখে আপনাদের দাদাদের চোখ ঠিকরে বেরিয়ে আসবে। খাওয়া শেষ হলে জিন বিপিন আর পার্বতীকে নিয়ে ঘরের বাইরে সেই মরা গাছটার কাছে যায়। মাটি দুভাগ হয়ে যায় এবং ভেতর থেকে চোখ ধাঁধানো উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে আসে। দেখুন আকা, এই মাটির নিচে আছে 1000 বছরের পুরনো এক গুপ্ত স্বর্ণ খনি। এখানকার সোনা দিয়ে আপনারা গোটা সূর্যপুর রাজ্য কিনে নিতে পারবেন। মা, এত চকচকে পেতল দিয়ে আমি কি করব দিন দাদা? এগুলো গলিয়ে কি ঘটি বাটি বানাবো? মোড়লের কাছে পেতলের ঘটির খুব দাম। ওগো আমার বোকা স্বামী, তোমার মাথায় কি ঘিলুর বদলে ভুসি পোড়া? ওটা পেতল নয়, ওটা খাঁটি সোনা। আমরা বড়লোক হয়ে গেছি গো। এবার আমি ওই দাদাদের আর ওই মোড়লকে দেখে নেব।
একদিন সকালে ভুবনের বউ আর লোকেশ রাস্তা দিয়ে যাওয়ার সময় এক বিশাল প্রাসাদ দেখে থমকে দাঁড়ায়। আরে লোকেশ, নিজের চোখ কচলে দেখ তো, আমি কি স্বপ্ন দেখছি? এটা কি ইন্দ্রপুরী নেমে এলো নাকি রে? এখানে তো ওই হাবাগোবা বিপিনের কুড়ে ঘর ছিল। দাদা, ওই দেখো, বারান্দায় সোনার খাটে বসে পান্তা ভাত কে খাচ্ছে। ওটা তো আমাদের বোকানাথ বিপিন। সারাদিন তো কেবল অন্যের জমি হাতানোর ফন্দি করো। দেখো তোমার ছোট ভাই কেমন রাজা হয়ে বসেছে। যাও গিয়ে কান্নাকাটি করে ভাইয়ের পায়ে ধরে কিছু সোনা দানা আদায় করে আনো, নয়তো আজ বাড়িতে তোমার খাওয়া কিন্তু জুটবে না। ভুবন ও লোকেশ জোর করে মুখে হাসি টেনে বিপিনের প্রাসাদের সদর দরজা দিয়ে ঢোকে। বিপিন তাদের দেখে খুশিতে লাফিয়ে উঠে জড়িয়ে ধরে, কিন্তু পার্বতী আড়াল থেকে ভ্রু কুঁচকে তাকায়। ওরে আমার প্রাণের ভাই বিপিন, তোকে ছাড়া কি আমাদের এই হতদরিদ্র প্রাসাদে ঘুম আসে রে ভাই? তাই তোকে দেখতে ছুটে এলাম। তা ভাই, এত ধন সম্পদ তুই পেলি কোথা থেকে? হ্যাঁ বর্দা, তুমি 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 ঠিক ধরেছো। ওই নীল পাথর দুটো ঘষলেই ঘাম বেরোয় আর কি। আপনাদের ভাই দিন রাত ওই জমিতে খেটে এই প্রাসাদ বানিয়েছে, তা আপনারা কি মনে করে? শোনো ছোট বউ, আমরা বিপিনের বড় দাদা, ভাইয়ের সম্পত্তিতে আমাদেরও তো অধিকার আছে, তাই না? আমরা কাল থেকেই সপরিবারেই প্রাসাদে এসে থাকবো। আমরা তো এক পরিবার। আড়ালে দাঁড়িয়ে জিন সব শুনছিল। সে তখন প্রাসাদের একজন দারোয়ানের রূপ ধরেছিল। সে রেগে গিয়ে চোখ বড় বড় করে পার্বতীর দিকে তাকায়। পার্বতী হালকা চোখ টিপে জিনকে ইশারা করে কিছু একটা করার জন্য। ওম ভবতি, এই লোভী দাদাদের চরম নাকাল করতে। ছু! ওরে বাবা, আমার পেছনে এটা কি গজালো রে? লেজ! আমি বাদর হয়ে গেলাম নাকি? দাদা, দাদা ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাকে বাঁচা। লোকেশ নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে, কিন্তু তার সেই হাত ভেদ করে বের হচ্ছে গাধার ডাক। পার্বতী মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে হাসে। কি হলো বড় ঠাকুর, আপনারা তো এই প্রাসাদে থাকবেন বলেছিলেন, তা বাদুরের জন্য তো বাগানের কাছে থাকার ব্যবস্থা করতে হবে, আর মেজ ঠাকুরের জন্য তো আস্তাবল সাফ করতে হবে, কি বলেন? আমাকে অপমান, আমার এত বড় ক্ষতি? দাঁড়া, আমি কালই সূর্যপুরের মহারাজার কাছে গিয়ে নালিশ করব যে তোরা কালো জাদু করে আমার এই হাল করেছিস। লোকেশ, পালা এখান থেকে। সূর্যপুর রাজ্যের রাজ দরবার শুরু হয়েছে। সিংহাসনে বসে আছেন গম্ভীর চেহারার ন্যায়পরায়ণ রাজা সূর্যপ্রতাপ। তার এক পাশে মন্ত্রী আর অপর পাশে সেনাপতি দাঁড়িয়ে। হলের মাঝখানে দাঁড়িয়ে আছে ভুবন আর লোকেশ। দোহাই ধর্মাবতার, বিচার করুন। ওই বোকানাথ বিপিন কালো জাদু করে আমাদের প্রত্যেক সম্পত্তি আত্মসাৎ করেছে এবং আমাদের এই হাল করেছে। তা অভিযোগ তো গুরুতর, কিন্তু তোমার পেছনে ওটা কি নড়ছে ভুবন? তুমি কি ইদানিং হনুমানজির ভক্ত হয়েছো? আজ্ঞে মহারাজ, ওটা ওটা বিপিনের বউয়ের কালা জাদুর ফল। ওরে বাবা! মন্ত্রী, সেনাপতি, রাজ্যে কি নতুন কোনো অদ্ভুত পশুর আমদানি হলো? লোকেশের গলা দিয়ে গাধার ডাক বেরোচ্ছে কেন? এ আবার কি? দরবারের সবাই একেবারে হাসিতে ফেটে পড়ে। ভুবন আর লোকেশ অপমানে লাল হয়ে যায়।
মহারাজ হাসবেন না, সব ওই বিপিনের বউয়ের কাজ। ও আমাদের উপর কালো জাদু প্রয়োগ করেছে। শান্ত হন সবাই। মন্ত্রী মশাই, বিপিন আর তার স্ত্রীকে দরবারে ডেকে পাঠান। আমি এই অদ্ভুত মামলার গোড়া পর্যন্ত দেখতে চাই। বিপিন ও পার্বতী বুদ্ধিদীপ্ত মুখে দরবারে ঢোকে। বিপিনকে দেখে ভুবন আর লোকেশ রাগে ফুঁসতে থাকে। মহারাজ, মহারাজ, আমি অধম বিপিন। আপনি কেন ডেকে পাঠিয়েছেন মহারাজ? বিপিন, তোমার দাদারা অভিযোগ করেছে যে তুমি কালা জাদু করে তাদের সম্পত্তি দখল করেছো এবং তাদের রূপ বদলে দিয়েছো। তা এটা কি সত্যি? মহারাজ, কালা জাদু তো আমি জানি না। আমি তো শুধু ওই আলের উপর দিয়ে রোজ মর্নিং ওয়াক করি। মহারাজ যদি অনুমতি দেন তবে আমি কি সব বুঝিয়ে বলতে পারি? আসলে আমার স্বামী বড্ড সরল মানুষ, ও এসব আইনের ঘোর পেঁচা তো বোঝে টোঝে না। ঠিক আছে, তুমিই বলো পার্বতী। তবে মনে রেখো, মিথ্যে বললে কিন্তু কড়া শাস্তি হবে। মহারাজ, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর গ্রামের মোড়ল রতনবাবুকে সামনে রেখে আমাদের সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। বড় ঠাকুর ভুবন বাবু এবং মেজ ঠাকুর লোকেশ বাবু, ওনারাই পুরো ভাগ বাটোয়ারা করেছিলেন। আচ্ছা, তা ভুবন, তোমরা কি ভাগ করেছিলে? আগে মহারাজ, আমি বড় ভাই, তাই দায়িত্ব নিয়ে সব ভাগ করেছি। বিপিন ছোট, খাটতে পারবে না, তাই ওকে জমির আল দিয়েছি, কাঁঠাল গাছের শেকড় দিয়েছি, আর বাড়ির দেওয়াল দিয়েছি। আর বাকি জমি, গাছ আর ঘর আমি আর লোকেশ নিয়েছি। একদম ন্যায্য ভাগ। মহারাজ, এবার আমার যুক্তিগুলো শুনুন। বড় ঠাকুরের কথাই ধরা যাক, জমির মাঝখানটা ওনাদের আর চারপাশের আল আমাদের। মহারাজ, চাষ করতে গেলে বা ফসল ঘরে তুলতে গেলে তো ওই আলের উপর দিয়ে যেতে হবে, তাই না? দাদারা কি উড়ে উড়ে জমিতে ঢুকবেন বলুন তো? তা তো ঠিক, আলের ওপর দিয়েই তো যেতে হবে। তাহলে মহারাজ, নিয়ম অনুযায়ী দাদারা আমাদের আল অর্থাৎ আমাদের রাস্তা ব্যবহার করছেন। তাই গত কয়েক মাসের খাজনা বাবদ দাদাদের কাছে আমাদের অনেক টাকা পাওনা আছে, সেটা ওনারা সোনা দিয়ে চুকিয়ে দিন। ভুবনের মুখ শুকিয়ে যায়, মন্ত্রী রাজার দিকে তাকিয়ে মাথা নাড়ে। এবার গাছের কথা বলি মহারাজ। দাদারা ডাল আর ফল নিয়েছেন, আর আমরা শেকড় নিয়েছি। মহারাজ, বিজ্ঞান বলে শিকড় থেকেই তো গাছ জল আর খাবার পায়, তাই না? আমরা যদি আমাদের শিকড় মাটি থেকে উপড়ে ফেলি, তবে দাদাদের ডালপালা থাকবে কোথায়? গাছ তো শুকিয়ে মরবে, তাই পুরো গাছটাই আইনত আমাদের। আমরা যদি দাদাদের ফল পেরে খাওয়ার সুযোগ দিই, তবে তার জন্য ওনাদের দাম দিতে হবে। সাবাস! এমন বুদ্ধিমতী নারী আমি আমার রাজ্যে দুটো দেখিনি। যুক্তি তো একেবারে জলবৎ তরলং। ভুবন, শেকড় ছাড়া গাছ তো তোমাদের নয়। আর সবশেষে হলো বাড়ির কথা। ভেতরের ঘর ওনাদের আর চারপাশের দেওয়াল আমাদের। মহারাজ, দাদারা তো আর পাখি নন যে উড়ে ঘরের ভেতরে ঢুকবেন। তাদের তো আমাদের দেওয়ালের ঘেরাটোপের ভেতর দিয়েই যেতে হবে। দেওয়াল যখন আমাদের, তখন দেওয়ালে দরজা দেওয়ার অধিকারও আমাদের। আমরা যদি আমাদের দেওয়ালে দরজা দিয়ে দিই, তবে দাদারা ঘরে ঢুকবেন কি করে? ওনারা তো নিজেদের ঘরেই আটকা পড়ে থাকবেন। তাই দেওয়াল যার, বাড়িও তার। ভুবনার লোকেশ ভয় কাঁপতে থাকে। গ্রামের মোড়ল রতনবাবুকেও দরবারে হাজির করা হয়। আমি সূর্যপুরের মহারাজা রায় দিচ্ছি যে ভুবন আর লোকেশ নিজের পাতা ফাঁদেই নিজেরা আটকা পড়েছে। তাদের এই লোভ এবং ছোট ভাইকে ঠকানোর প্রচেষ্টা ক্ষমার অযোগ্য। এক, বিপিন আইনত ওই বাড়ি, জমি আর গাছ সব কিছুরই মালিক। দুই, ভুবন আর লোকেশের সমস্ত সম্পত্তি আজ থেকে বিপিনের।
আর 3, গ্রামের মোড়ল রতনবাবু এই অন্যায় ভাগবাটোয়ারার মদত দেওয়ায় তাকে বিপিনের ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। আর সব শেষে এই লোভী দাদাদের জন্য শাস্তি, আগামী 1 বছর ভুবন আর লোকেশ বিপিনের জমিতে বিনা পারিশ্রমিকে মজুরের কাজ করবে। মহারাজ মহারাজ দোহাই, আমার লেজটার কি হবে? আমি কি সারা জীবন গাধার ডাকি ডাকবো? মহারাজ, ওটা ওনাদের পাপের ফল। দাদারা যখন মাঠে খেটে পাপের প্রায়শ্চিত্ত করবেন, তখন 1 বছর পর ওগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে। ততক্ষণে মাঠে গাধার ডাক ডাকতে ডাকতেই ওনারা লাঙল টানুক না হয়। 1 বছর পার হয়ে যায়। বিপিনের বিশাল রাজপ্রাসাদের বারান্দায় বিপিন ও পার্বতী বসে আরাম করে চা আর জিলিপি খাচ্ছে। বিপিনের পরনে সাধারণ পোশাক, সে তখনও সোনার থালায় কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা খাচ্ছে। আকা, দাদাদের কিন্তু লোভ একদম কমে গেছে। কাল দেখলাম ভুবন লেজ দিয়ে মাছি তাড়াচ্ছে, আর লোকেশ গাধার ডাক ডাকতে ডাকতেই লাঙল টানছে। জানো জিন্দাদা, বড়দারা খুব ভালো। আমাকে আল আর শেকড় না দিলে কি আমি তোমাকে পেতাম? তুমি পার্বতী না থাকলে আমি তো বোকা হয়েই মরে যেতাম। ওরে আমার বোকানাথ রে! বোকানাথ ছিল যে সোজা, আজ সে হয়েছে রাজা। দাদারা এখন হা করে চায়, ভাগ্যের কি যে খেলা। হাসো সবাই, তালি দাও, খুশির